ইরানের নতুন হুঁশিয়ারি, এবার কি নিশানায় যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড? আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডারের বার্তায় বাড়ল বিশ্বজুড়ে উদ্বেগ। ইরানের সামরিক কৌশলে বড় পরিবর্তন, এবার শত্রুর ভূখণ্ডে হামলার প্রস্তুতি। আইআরজিসি জেনারেলের হুঁশিয়ারি, সুযোগ পেলেই সরাসরি আঘাত। ন্যাটো সম্মেলন শেষে ট্রাম্পের গোপন যাত্রা, আঙ্কারা থেকে ফেরার পথে রহস্য, কড়া নিরাপত্তার আড়ালে কি ঘটেছিল? চাঞ্চল্য বাড়ছে আন্তর্জাতিক অঙ্গনে। ধ্বংসস্তূপ থেকেও অপ্রতিরোধ্য ইরান, ৭৫% ক্ষেপণাস্ত্র ড্রোন সক্ষমতা অক্ষত রাখার দাবি। আমেরিকাকে কড়া হুঁশিয়ারি তেহরানের, লড়াই এখনো শেষ হয়নি। হরমুজ প্রণালীতে ফের উত্তেজনা, হামলার শিকার আমিরাতের 2 তেল ট্যাঙ্কার। যুক্তরাষ্ট্রের মিত্র আবুধাবির জ্বালানি খাতে বড় আঘাত, বাড়ছে নতুন শঙ্কা। দর্শক, স্বাগত আলোচিত সংবাদে। আপনাদের সাথে আছি আমি রায়হান উদ্দিন। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তেহরানের এক সেনা দপ্তরে বসে আছেন এক ঝানুর জেনারেল। টেবিলের উপর ছড়ানো মানচিত্র, লাল কালিতে দাগ টানা একটার পর একটা লক্ষ্যবস্তু। মানচিত্রের একদম কোনায় প্রায় ১২,৫০০ কিলোমিটার দূরে এক জায়গায় থেমে যায় তার আঙুল। আমেরিকা ইরান কি সত্যি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত আঘাত হানতে পারে? সম্প্রতি এক ঘোষণায় কেঁপে উঠেছে গোটা আন্তর্জাতিক মহল। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির এক জ্যেষ্ঠ কমান্ডার রাষ্ট্রীয় টেলিভিশনে জানিয়েছে এক নতুন সামরিক নীতির কথা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। তেহরানের এক সেনা দপ্তরে বসে আছেন এক ঝানু জেনারেল। টেবিলের উপর ছড়ানো মানচিত্র, লাল কালিতে দাগ টানা একটার পর একটা লক্ষ্যবস্তু। মানচিত্রের একদম কোনায় প্রায় ১২,৫০০ কিলোমিটার দূরে এক জায়গায় থেমে যায় তার আঙুল। আমেরিকা। ইরান কি সত্যি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত আঘাত হানতে পারে? সম্প্রতি এক ঘোষণায় কেঁপে উঠেছে গোটা আন্তর্জাতিক মহল। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির এক জ্যেষ্ঠ কমান্ডার রাষ্ট্রীয় টেলিভিশনে জানিয়ে দিলেন এক নতুন সামরিক নীতির কথা। বাহিনীর জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি বললেন, শুধু নিজেদের সীমানা পাহারা দেওয়ার দিন শেষ। এখন থেকে শত্রুর মাটিতেই আঘাত হানার সক্ষমতা তৈরি করার নির্দেশ পেয়েছে বাহিনী। যে দেশের সামরিক বাজেট আমেরিকার তুলনায় শতভাগেরও কম, সেই দেশের এক সেনা কর্মকর্তা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন শত্রু ভূমিতে অভিযান চালানো। নাকদি নিজেই স্বীকার করলেন ওয়াশিংটনের সামরিক বাজেট তাদের চেয়ে শতগুণ বড়, কিন্তু তার দাবি যুদ্ধের ফলাফল টাকায় নয়, নির্ধারিত হয় বিশ্বাসের শক্তিতে। তিনি আরো দাবি করেন ইরানের ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল কারখানা এখনো পুরোদমে সচল। উৎপাদনের গতি নাকি প্রতিটি হামলার গতিকেও ছাড়িয়ে যাচ্ছে। এই ঘোষণার রেশ কাটতে না কাটতেই আরেক বিস্ফোরক মন্তব্য আসে ধর্মীয় মঞ্চ থেকে। ইরানের প্রভাবশালী ধর্মীয় নেতা আব্দুল নবী মুসাভি ফার্দ, যিনি সরাসরি ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি হিসেবে পরিচিত, ঘোষণা দেন এক শীতল বার্তা। তার ভাষায়, আমরা প্রস্তুতি নিচ্ছি যাতে আমেরিকাও একদিন মিসাইল হামলার স্বাদ পায়। মুসাফি ফার্দের দাবি আরো চমকপ্রদ। তিনি বলেন, ইরান তাদের মিসাইলের পাল্লা বাড়িয়ে ১৫,০০০ কিলোমিটার পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই দূরত্ব সত্যি হলে তাত্ত্বিকভাবে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডও চলে আসবে নাগালের মধ্যে। অথচ ইসরায়েলের দূরত্ব মাত্র প্রায় ২,০০০ কিলোমিটার, যা ইরানের হাতে থাকা বর্তমান মিসাইল প্রযুক্তির মধ্যেই সম্পূর্ণভাবে পড়ে যায়। মধ্যপ্রাচ্যে ইরানের হাতে রয়েছে সবচেয়ে বড় আর বৈচিত্র্যময় মিসাইল অস্ত্রাগারগুলোর একটি। মার্কিন সেন্ট্রাল কমান্ডের ২০২২ সালের এক হিসাব বলছে, ইরানের কাছে তখনই ৩,০০০-এর বেশি ব্যালিস্টিক মিসাইল মজুদ ছিল। শুধু মিসাইল নয়, পাহাড়ের গভীরে খোদাই করে তৈরি করা হয়েছে একের পর এক ভূগর্ভস্থ ঘাঁটি, যাকে বলা হয় মিসাইল সিটি। শাহাব 3, সেজিল আর খোরামশার পরিবারের মিসাইলগুলো এসব ঘাঁটিতে লুকানো, যাদের পাল্লা প্রায় ২,০০০ কিলোমিটার পর্যন্ত। কিন্তু আসল প্রশ্ন হলো, দূরপাল্লার সেই স্বপ্ন কতটা বাস্তব? এখানেই ঢুকে পড়ে উত্তর কোরিয়ার নাম। বিশ্লেষকদের একাংশ বলছেন, ইরানের মিসাইল কর্মসূচির পেছনে বহু বছর ধরে কারিগরি সহায়তা দিয়ে এসেছে চীন আর উত্তর কোরিয়া। এমনকি কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, উত্তর কোরিয়ার ওয়াসং 15 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের সঙ্গে যুক্ত ৮০ টনের একটি রকেট বুস্টার নাকি পিয়ংইয়ং থেকে তেহরানে পাচার হয়ে থাকতে পারে। ওয়াসং 15 এর পাল্লা প্রায় ৮,০০০ কিলোমিটার বলে ধারণা করা হয়, যা তাত্ত্বিকভাবে যুক্তরাষ্ট্রের বিস্তৃত অংশ ছুঁতে পারে। যুদ্ধ থামেনি, আলোচনাও এগুচ্ছে না, আর এর মধ্যেই বদলে যাচ্ছে ইরানের সামরিক কৌশল। এবার শুধু নিজের ভূখণ্ড নয়, সরাসরি শত্রুর ভূখণ্ডে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইরান। সামরিক নেতৃত্বে একের পর এক গুরুত্বপূর্ণ পরিবর্তনীয় বার্তা দিচ্ছে। প্রতিরক্ষা থেকে আক্রমণাত্মক সামরিক নীতিতে ঝুঁকছে তেহরান। আইআরজিসির জেনারেল মোহাম্মদ রেজা নাকদি জানান,
সুযোগ আর নির্দেশ পেলেই ইরানের সামরিক বাহিনী এবার সরাসরি শত্রুর ভূখণ্ডে আঘাত হানবে। যুদ্ধ থামেনি, আলোচনাও এগোচ্ছে না, আর এর মধ্যেই বদলে যাচ্ছে ইরানের সামরিক কৌশল। এবার শুধু নিজের ভূখণ্ড নয়, সরাসরি শত্রুর ভূখণ্ডে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইরান। সামরিক নেতৃত্বে একের পর এক গুরুত্বপূর্ণ পরিবর্তনই বার্তা দিচ্ছে প্রতিরক্ষা থেকে আক্রমণাত্মক সামরিক নীতিতে ঝুঁকছে তেহরান। আইআরজিসি জেনারেল মোহাম্মদ রেজা নালতি জানান, সুযোগ আর নির্দেশ পেলেই ইরানের সামরিক বাহিনী এবার সরাসরি শত্রুর ভূখণ্ডে আঘাত হানবে। বার্তাটা স্পষ্ট, এবার শুধু হামলা ঠেকানো নয়, প্রয়োজনে হামলার উৎসের দিকেও এগোচ্ছে ইরান। যুদ্ধ শুরুর আগে ইরানের সামরিক নীতি ছিল মূলত প্রতিরক্ষা কেন্দ্রিক, দেশের ভূখণ্ড রক্ষা করাই ছিল প্রধান লক্ষ্য। আর এখন সেই অবস্থানই পাল্টে যাচ্ছে। এই পরিবর্তন এসেছে ঠিক এমন এক সময় যখন যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনা কার্যত অচলাবস্থায়। সবচেয়ে বড় সংঘাতের জায়গা এখন হরমুজ প্রণালী। যুক্তরাষ্ট্র হরমুজের ওপর শতভাগ নিয়ন্ত্রণের দাবি করছে, তবে ইরান তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। এর মধ্যে মার্কিন বাহিনী একটি পানামার পতাকাবাহী কার্গো জাহাজের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। অভিযোগ, জাহাজটি ইরানের বন্দরের দিকে যাচ্ছিল এবং মার্কিন অবরোধ অমান্য করেছিল। অন্যদিকে ইরান যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধ বন্ধ এবং আটকে থাকা সম্পদ ছাড়ার দাবি জানিয়েছে। পাকিস্তান ও কাতার মধ্যস্থতা করলেও এখনো বড় কোনো সমঝোতা আসেনি। জুনের অন্তর্বর্তী শান্তি চুক্তির 7 দিনের সময়সীমাও শেষের দিকে। ফলে প্রশ্ন উঠছে, আলোচনা ব্যর্থ হলে পরবর্তী পদক্ষেপ কি হবে? ইরান একই সময় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন অব্যাহত রেখেছে, অর্থাৎ একদিকে কূটনীতি, অন্যদিকে সামরিক প্রস্তুতি। আর এখানেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় আশঙ্কা, ইরান যদি সত্যি প্রতিরক্ষা থেকে আক্রমণাত্মক নীতিতে চলে যায়, তাহলে পরবর্তী সংঘাত কি আর শুধু হরমুজ বা সমুদ্র পথেই সীমাবদ্ধ থাকবে, নাকি এবার ইরানের নতুন যুদ্ধনীতির লক্ষ্য হবে সরাসরি শত্রুর ভূখণ্ড? আলোচনার টেবিল যখন অচল, তখন এই প্রশ্নই মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় উদ্বেগ। যুদ্ধ শেষ হওয়ার অপেক্ষা, নাকি আরো ভয়ঙ্কর যুদ্ধের প্রস্তুতি? ইরানের পরবর্তী পদক্ষেপেই নেবে উত্তর। আলোচনা যখন থমকে আছে, তখনই ইরান যদি আক্রমণাত্মক যুদ্ধনীতিতে এগোয়, তাহলে এই যুদ্ধ কি শেষ হওয়ার পথে, নাকি যাচ্ছে আরো ভয়ঙ্কর এক অধ্যায়ের সূচনা পর্বে? সেই উত্তরের অপেক্ষায় এখন পুরো মধ্যপ্রাচ্য। গত জুলাই মাসে তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেশে ফেরার সফরটি হয়ে উঠেছিল এক রুদ্ধশ্বাস ও রহস্য ঘেরা নাটক। সাধারণ কোনো কূটনৈতিক সফর নয়, বরং পুরো ঘটনাটি ছিল এক সুপরিকল্পিত গোপনীয়তা এবং চরম নিরাপত্তার চাদরে মোড়ানো। আন্তর্জাতিক রাজনীতিতে চলতে থাকা নানা উত্তেজনার মধ্যেই সেদিন ঘটেছিল এমন এক ঘটনা যা সাংবাদিক ও নিরাপত্তা বিশ্লেষকদের মনে গভীর শঙ্কার জন্ম দিয়েছিল। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত জুলাই মাসে তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেশে ফেরার সফরটি হয়ে উঠেছিল এক রুদ্ধশ্বাস ও রহস্য ঘেরা নাটক। সাধারণ কোনো কূটনৈতিক সফর নয়, বরং পুরো ঘটনাটি ছিল এক সুপরিকল্পিত গোপনীয়তা এবং চরম নিরাপত্তার চাদরে মোড়ানো। আন্তর্জাতিক রাজনীতিতে চলতে থাকা নানা উত্তেজনার মধ্যেই সেদিন ঘটেছিল এমন এক ঘটনা যে সাংবাদিক ও নিরাপত্তা বিশ্লেষকদের মনে গভীর শঙ্কার জন্ম দিয়েছিল। এই নাটকীয়তার শুরু হয়েছিল আঙ্কারা ছাড়ার ঠিক আগ মুহূর্তে, যখন প্রেসিডেন্ট ট্রাম্প হঠাৎ করেই তার পূর্ব নির্ধারিত সফরসূচিতে নাটকীয় পরিবর্তন আনেন। কাতারের রাজপরিবারের পক্ষ থেকে উপহার পাওয়া নতুন এয়ারফোর্স 1 বিমানে করে তার আঙ্কারায় পৌঁছানোর কথা থাকলেও দেশে ফেরার সময় তিনি সেটি ব্যবহার না করার ঘোষণা দেন। তিনি দাবি করেন উড়োজাহাজটি আগেই ইংল্যান্ডের মেলডেন হল বিমান ঘাঁটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। রয়টার্সের সাংবাদিক গ্রাম স্ল্যাটারি সহ সফরসঙ্গী সাংবাদিকদের মনে তখন থেকেই দানা বাঁধতে শুরু করে এক অজানা আতঙ্ক।
সাংবাদিকদের মনে প্রশ্ন জাগে, তবে কি পর্দার আড়ালে এমন কিছু ঘটছে যা তাদের জানানো হচ্ছে না? বিশেষ করে ইরানের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার কোনো সুনির্দিষ্ট ও গুরুতর ষড়যন্ত্র রয়েছে কিনা তা নিয়ে সাংবাদিকেরা নিজেদের মধ্যে জল্পনা শুরু করেন। যাত্রার সময় হোয়াইট হাউসের কর্মীরা হঠাৎ করেই সাংবাদিকদের বিমানের জানালার পর্দা নামিয়ে রাখার কঠোর নির্দেশ দেন। সিক্রেট সার্ভিসের অনুরোধ বলে এই নির্দেশ দেওয়া হলেও এয়ারফোর্স ওয়ানের ইতিহাসে এমন অস্বাভাবিক কড়াকড়ি আগে কখনো দেখা যায়নি। আসল রহস্য তখন সাংবাদিকদের কাছে পুরোপুরি অস্পষ্ট ছিল। মাত্র কয়েক সপ্তাহ পর জানা যায় সেদিন আসলে একটি জটিল ও সুচিন্তিত ছদ্মবেশ ধারণের অভিযান চলছিল। নিরাপত্তার চরম ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে ট্রাম্প একটি গোপনীয় অভিযানের অংশ হিসেবে মূল বিমানটি থেকে ক্যাটারিং ট্রাকে চড়ে অন্য একটি সামরিক উড়োজাহাজে উঠেছিলেন। আর সাংবাদিকদের বহনকারী বিমানটিকে এক প্রকার টোপ বা বিভ্রান্তিমূলক কৌশল হিসেবে ব্যবহার করা হয়েছিল। দীর্ঘ ও উৎকণ্ঠায় ভরা আকাশপথ পাড়ি দিয়ে যখন মার্কিন সাংবাদিকদের দলটি ইংল্যান্ডের মেলডন হল বিমান ঘাঁটিতে অবতরণ করে, তখন বাস্তব চিত্রটি আরো বেশি চমকপ্রদ হয়ে ওঠে। তারা সেখানে দেখতে পান প্রেসিডেন্ট ট্রাম্প এমন এক অংশ থেকে নেমে আসছেন যা তাদের ধারণার বাইরে ছিল। এরপর হোয়াইট হাউসের কর্মীরা তাদের নির্দেশ দেন ট্রাম্পকে অনুসরণ করতে, যিনি হাঁটছিলেন কয়েকশো গজ দূরে পার্ক করা সেই নতুন এয়ারফোর্স ওয়ানটির দিকে। নিরাপত্তারক্ষী ও সিক্রেট সার্ভিসের কড়া প্রহরায় চারপাশ ঘিরে রাখা হয়েছিল, যা দেখে মনে হচ্ছিল কোনো হলিউডের থ্রিলার সিনেমার দৃশ্য। নতুন বিমানে ওঠার পর হোয়াইট হাউসের এক সহকারী সাংবাদিকদের ট্রুথ সোশ্যালে ট্রাম্পের দেওয়া একটি পোস্টের প্রিন্ট কপি দেন। আঙ্কারা থেকে ওয়াশিংটনের স্বাভাবিক যাত্রাপথে কোনো বড় বিচ্যুতি ঘটেনি বলে ট্রাম্প দাবি করলেও ভেতরের পরিবেশ ছিল সম্পূর্ণ বিপরীত ও চরম গোপনীয়তাপূর্ণ। জলে পুড়ে ছারকার, তবুও অপ্রতিরোধ্য ইসলামী প্রজাতন্ত্র ইরান। দেশটির দাবি এখনো অক্ষত আছে তাদের ৭৫%-এরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা। এ যেন যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে ইরানের বীর সেনারা। এই আবহে আমেরিকাকে ছুড়ে দিয়েছে কড়া সতর্কবার্তা। বলছে অন্যায়ের বিরুদ্ধে ইরানের লড়াই এখনও শেষ হয়নি। বদরের প্রান্তরে মুসলিম বাহিনী ছিল সংখ্যায় কম। বাহ্যিক হিসাব বলছিল মক্কার কুরাইশ গোত্রের বিপরীতে শক্তি ভারসাম্যে বেশ পিছিয়ে ছিল মুসলিম বাহিনী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঝুলি পুড়ে ছারখার, তবুও অপ্রতিরোধ্য ইসলামী প্রজাতন্ত্র ইরান। দেশটির দাবি এখনো অক্ষত আছে তাদের ৭৫%-এরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা। এ যেন যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে ইরানের বীর সেনারা। এই আবহে আমেরিকাকে ছুড়ে দিয়েছে কড়া সতর্কবার্তা। বলছে অন্যায়ের বিরুদ্ধে ইরানের লড়াই এখনো শেষ হয়নি। বদরের প্রান্তরে মুসলিম বাহিনী ছিল সংখ্যায় অনেক কম। বাহ্যিক হিসাব বলছিল মক্কার কুরাইশ গোত্রের বিপরীতে শক্তি ভারসাম্যে বেশ পিছিয়ে ছিল মুসলিম বাহিনী। কিন্তু শেষ পর্যন্ত বদরের যুদ্ধের ফলাফল প্রমাণ করে দিয়েছিল দৃশ্যমান শক্তি আর প্রকৃত সক্ষমতা সবসময় এক হয় না। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা নিয়ে আমেরিকার সৃষ্ট বর্তমান বিতর্ক যেন আবারও সেই ঐতিহাসিক ঘটনাকেই সামনে আনছে। গেল বুধবার ইরানের সরকারি সংস্থা IRN এর কাছে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের মিসাইল ও ড্রোন সক্ষমতা নিয়ে কথা বলেছেন দেশটির সেনাবাহিনীর নির্বাহী বিষয়ক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা শেখ। জানান এখনো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার ৭৫%-এরও বেশি অক্ষত আছে, আর এগুলোর সবই ইরানের প্রতিপক্ষদের বিরুদ্ধে ব্যবহারের জন্য প্রস্তুত। এক কথায় ইরানের ড্রোন ব্যবস্থাকে তিনি শত্রুর জন্য এক দুঃস্বপ্ন হিসেবে তকমা দেন। অর্থাৎ মার্কিন ইসরায়েলি জোটের ব্যাপক হামলার পরেও এখনো ভেঙে পড়েনি ইরানের প্রতিরোধ ব্যবস্থা। বলা হয়ে থাকে চলমান যুদ্ধে প্রায় ৪,৪০০টি কামিকাজে ড্রোন দিয়ে আঘাত হেনেছে ইরান, যেগুলোর প্রতিটির দাম ছিল সর্বনিম্ন প্রায় $২০,০০০। ধারণা করা হচ্ছে তেহরানের কারখানাগুলো প্রতি মাসে প্রায় ১০,০০০ ড্রোন উৎপাদন করে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর অনুমান চলমান যুদ্ধে এখন পর্যন্ত ইরানের ড্রোন সক্ষমতার মাত্র ১/৩ ধ্বংস করা সম্ভব হয়েছে। এছাড়া চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা অনুসন্ধানের তথ্য উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল মার্কিন বার্তা সংস্থা ওয়াশিংটন পোস্ট, যেখানে বলা হয় বড় ধরনের হামলা চালানোর পরেও এখনো ইরানের ড্রোন
ড্রোন সক্ষমতার 70 থেকে 75% অক্ষত আছে। আমেরিকার ধারণা, যুদ্ধের মাঝেই ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা পুনরায় শুরু করেছে ইরান। মধ্যপ্রাচ্যের জ্বালানির রাজনীতির প্রাণকেন্দ্র হরমুজ প্রণালী আবার উত্তাল হয়ে উঠেছে এই জলপথ। যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান আঞ্চলিক মিত্র সংযুক্ত আরব আমিরাতের অহংকারের এক বড় ধরনের আঘাত লেগেছে এবার। একের পর এক তাদের সরকারি জাহাজে হামলা চালিয়ে এক চরম বার্তা দেওয়া হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর খবর অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের সরকারি কোম্পানি আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি বা ADNOCর দুটি বিশাল তেল ট্যাঙ্কারে হামলার শিকার হয়েছে। মধ্যপ্রাচ্যে জ্বালানি রাজনীতির প্রাণকেন্দ্র হরমুজ প্রণালী আবারও উত্তাল হয়ে উঠেছে এই জলপথ। যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান আঞ্চলিক মিত্র সংযুক্ত আরব আমিরাতের অহংকারে এক বড় ধরনের আঘাত লেগেছে এবার। একের পর এক তাদের সরকারি জাহাজে হামলা চালিয়ে এক চরম বার্তা দেওয়া হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর খবর অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের সরকারি কোম্পানি আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি বা ADNOCর দুটি বিশাল তেল ট্যাঙ্কার হামলার শিকার হয়েছে। এই হামলা এমন এক সময় হলো যখন এই অঞ্চলে মার্কিন আধিপত্যের বিরুদ্ধে ইরান তার শক্ত অবস্থান স্পষ্ট করেছে। আমিরাত সরকার অবশ্য স্বীকার করেছে যে পরিস্থিতি বর্তমানে তাদের নিয়ন্ত্রণে, তবে এই আঘাত তাদের বড় ধরনের নিরাপত্তা সংকটে ফেলে দিয়েছে। হামলা হওয়ার পরপরই আমিরাত প্রশাসন আর সময় নষ্ট করেনি, তারা সরাসরি আঙুল তুলেছে ইরানের দিকে। শুক্রবার ভোরে এক বিবৃতিতে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে ইরানের একটি বৈরী হামলা বলে তীব্র নিন্দা জানিয়েছে। তাদের দাবি, হরমুজ প্রণালীতে ইরান জলদস্যুর মতো আচরণ করছে। কিন্তু এই অভিযোগ কি কেবলই একটি অভিযোগ, নাকি এর পেছনে রয়েছে ইরানের আঞ্চলিক ক্ষমতার এক বাস্তব প্রদর্শন? আসলে হরমুজ প্রণালীকে ইরান তার সার্বভৌমত্বের অংশ মনে করে। এর আগে IRGC স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছিল, ইরানের শত্রুদের সাথে যুক্ত কোনো জাহাজ বা ইরানের নির্দেশনা অমান্যকারী কোনো শক্তি যদি এই প্রণালী দিয়ে চলাচল করে তবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের মিত্র হয়ে আমিরাত যখন এই অঞ্চলে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তখন এই মামলা তাদের জন্য এক উচিত শিক্ষা হিসেবেই দেখা হচ্ছে। ইরান মনে করে এই জলপথে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আঞ্চলিক শক্তিগুলোর, কোনো বহিরাগত শক্তির নয়। ঠিক এক সপ্তাহ আগেও একই ধরনের একটি হামলার খবর আমিরাতের পক্ষ থেকে জানানো হয়েছিল। এছাড়া ADNOCর দাবি অনুযায়ী গত ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত তাদের প্রায় 15টি জাহাজ হামলার শিকার হয়েছে। এর মানে হলো হরমুজ প্রণালীতে মার্কিন ছত্রছায়ায় আমিরাতের আধিপত্যকে ইরান কোনোভাবেই মেনে নিচ্ছে না এবং তারা ধারাবাহিকভাবে এর জবাব দিয়ে যাচ্ছে। এই পুরো সংঘাতের মূলে রয়েছে হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ এবং আমেরিকার সাথে আমিরাতের দহরম মহরম। ইরান চায় এই পথ চলাচলের জন্য একটি সুনির্দিষ্ট নিয়ম ও ফি নির্ধারণ করতে, যা যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা মানতে নারাজ। ইরানের মুহুর্মুহু আঘাতের বিপর্যস্ত মার্কিন রণতরী USS আব্রাহাম লিঙ্কন একের পর এক সামরিক অভিযানের ধাক্কায় এখন নিজেই যেন সংকটের প্রতীক। দীর্ঘ 250 দিনেরও বেশি সময় ধরে সমুদ্রে মোতায়েন এই বিশাল যুদ্ধজাহাজ টানা প্রায় 200 দিন কোনো বন্দরে না থেমে সাগরে অবস্থান, নাবিকদের মানসিক চাপ, মৌলিক সামগ্রীর ঘাটতি, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সমস্যার ভেতরে ভেতরে তৈরি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। তাই মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতি ধরে রাখতে লিঙ্কনের জায়গায় এবার আসছে নতুন বিমানবাহী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরানের মুহুর্মুহু আঘাতে বিপর্যস্ত মার্কিন রণতরী USS আব্রাহাম লিঙ্কন একের পর এক সামরিক অভিযানের ধাক্কায় এখন নিজেই যেন সংকটের প্রতি। দীর্ঘ 250 দিনেরও বেশি সময় ধরে সমুদ্রে মোতায়েন এই বিশাল যুদ্ধজাহাজ টানা প্রায় 200 দিন কোনো বন্দরে না থেমে সাগরে অবস্থান, নাবিকদের মানসিক চাপ, মৌলিক সামগ্রীর ঘাটতি, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সমস্যায় ভেতরে ভেতরে তৈরি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। আর তাই মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতি ধরে রাখতে লিঙ্কনের জায়গায় এবার আসছে নতুন বিমানবাহী রণতরী USS জর্জ ওয়াশিংটন। বিশ্লেষকরা বলছেন, ইরানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে এক রণতরীর পর আরেক রণতরী নামানোর
এই মরিয়া প্রস্তুতির পরও খুব একটা সুবিধা পাবে না আমেরিকা। মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরো জোরদার করতে নতুন বিমানবাহী রণতরী পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন ধরে ওই অঞ্চলে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের পরিবর্তে এবার পাঠানো হতে পারে ইউএসএস জর্জ ওয়াশিংটনকে। বৃহস্পতিবার দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তবে নতুন রণতরী ঠিক কবে মধ্যপ্রাচ্যে পৌঁছাবে এবং আব্রাহাম লিঙ্কন কখন দায়িত্ব শেষ করবে সে বিষয়ে এখনো চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হয়নি। এরই মধ্যে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দীর্ঘমেয়াদী মোতায়েন নিয়ে উদ্বেগ বাড়ছে মার্কিন রাজনীতিতে। গত বছরের নভেম্বরে মোতায়েন করা এই রণতরী ইতোমধ্যেই 250 দিনেরও বেশি সময় ধরে দায়িত্বে রয়েছে। এর মধ্যে প্রায় 200 দিন টানা কোনো বন্দরে না থেমে সমুদ্রে অবস্থান করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। দীর্ঘ এই সামরিক দায়িত্বের আড়ালে এবার সামনে আসছে নাবিকদের জীবনযাত্রা ও মানসিক স্বাস্থ্যের সংকট। মার্কিন আইন প্রণেতারা বলছেন, মাসের পর মাস সমুদ্রে থাকার কারণে রণতরীর কর্মীদের ওপর তৈরি হয়েছে তীব্র চাপ। তাদের কর্মপরিবেশ, মৌলিক সুবিধা এবং মানসিক সুস্থতা নিয়ে পেন্টাগনের কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে আব্রাহাম লিঙ্কনের জায়গায় জর্জ ওয়াশিংটনকে পাঠানোর পরিকল্পনা সামনে আসায় নতুন প্রশ্ন তৈরি হয়েছে। এটি কি শুধুই দীর্ঘদিনের মোতায়েনের পর নিয়মিত রণতরী পরিবর্তন, নাকি ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি ধরে রাখার বড় কৌশল? একদিকে ক্লান্ত নাবিকদের নিয়ে উদ্বেগ, অন্যদিকে নতুন বিমানবাহী রণতরী পাঠানোর প্রস্তুতি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কমছে না, বরং এক রণতরীর জায়গায় আরেক রণতরী পাঠিয়ে ওয়াশিংটন সেখানে নিজেদের শক্তির উপস্থিতি বজায় রাখার বার্তাই দিচ্ছে। ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনের দিন ২৪ ঘন্টা আগে রাজধানী দিল্লিতে ছড়িয়ে পড়ল তীব্র বোমা আতঙ্ক। একই দিনে একসাথে হাইকোর্ট সহ দেশের ৬টি গুরুত্বপূর্ণ স্থানে হামলার হুমকি। কিন্তু উৎসবের মুখের এই আতঙ্ক কি কেবলই ভুয়া, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বড় ষড়যন্ত্র? শুক্রবার সকাল থেকেই থমথমে পরিবেশ তৈরি হয় রাজধানী দিল্লিতে। সকালের দিকে একটি ইমেলের মাধ্যমে দিল্লি হাইকোর্টে বোমা হামলার হুমকি দেওয়া হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনের ঠিক ২৪ ঘন্টা আগে রাজধানী দিল্লিতে ছড়িয়ে পড়ল তীব্র বোমা আতঙ্ক। একই দিনে একসাথে হাইকোর্ট সহ দেশের ৬টি গুরুত্বপূর্ণ স্থানে হামলার হুমকি। কিন্তু উৎসবের মুখের এই আতঙ্ক কি কেবলই ভুয়া, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বড় ষড়যন্ত্র? শুক্রবার সকাল থেকে থমথমে পরিবেশ তৈরি হয় রাজধানী দিল্লিতে। সকালের দিকে একটি ইমেইলের মাধ্যমে দিল্লি হাইকোর্টে বোমা হামলার হুমকি দেওয়া হয়। হুমকি বার্তা পাওয়া মাত্রই তৎপর হয়ে ওঠে পুলিশ, দমকল বাহিনী এবং বিশেষ বোমা নিষ্ক্রিয়কারী দল। হাইকোর্ট চত্বরে শুরু হয় চিরুনি অভিযান। প্রশিক্ষিত কুকুর ও মেটাল ডিটেক্টর দিয়ে আদালতের কোণে কোণে চলে তল্লাশি। আতঙ্ক কিন্তু শুধু হাইকোর্টেই সীমাবদ্ধ ছিল না। দিল্লির দমকল বিভাগ নিশ্চিত করে হাইকোর্টের পাশাপাশি আরো 5টি অতি গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এর মধ্যে ছিল জামনগর হাউস, ঝান্ডেওয়ালান ফ্যাক্টরি কমপ্লেক্স, সাকেতের জেলা প্রশাসকের দপ্তর, দিল্লি ক্যান্টনমেন্টের এসডিএম অফিস এবং ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের 3 নম্বর টার্মিনাল। বিমানবন্দরের মতো স্পর্শকাতর স্থানে এ খবর পৌঁছাতেই পুরো নিরাপত্তা বলয় এক লহমায় দ্বিগুণ করা হয়। জানা যায়, হাইকোর্টে আসা হুমকি বার্তায় দুপুর 2:11 বিস্ফোরণ ঘটানোর কথা বলা হয়েছিল। খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে প্রতিটি স্থানে পৌঁছে যায় ফায়ার সার্ভিসের একাধিক গাড়ি ও পুলিশ টিম। দিল্লি হাইকোর্টের যুগ্ম সচিব অ্যাডভোকেট কুনাল এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। পুঙ্খানুপুঙ্খ তল্লাশির পর সন্দেহজনক বা বিস্ফোরক কিছু মেলেনি। ফলে প্রাথমিক তদন্তে এই সমস্ত হুমকিকেই ভুয়া বা হোক্স বলে ধারণা করা হচ্ছে। প্রশ্ন উঠছে, কিন্তু কেন এই ভুয়া হুমকি? 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দেশের অসংখ্য ভিআইপি ও সাধারণ মানুষ উপস্থিত থাকবেন এই আয়োজনে। আর ঠিক তার আগে তিনি একের পর এক এমন ইমেল ও ফোন কল পুরো দেশের নিরাপত্তা ব্যবস্থাকে এক প্রকার চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।
এর আগেও চলতি মাসের শুরুতে ডিএমএর দপ্তরে ঠিক একইভাবে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল, যা পরবর্তীতে ভুয়া প্রমাণিত হয়। কে বা কোন গোষ্ঠী বারবার এভাবে রাজধানী জুড়ে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে তা খতিয়ে দেখতে ইতিমধ্যে সাইবার সেল ও পুলিশের তদন্ত শুরু হয়েছে। হুমকি ভুয়া হলেও স্বাধীনতা দিবসটি কেন্দ্র করে দিনের নিরাপত্তায় বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ প্রশাসন। রাজধানীর আকাশে বাতাসে এখন কড়া নজরদারি। সাম্প্রতিক সময়ে ভারতের শিক্ষা সংস্কার উদ্ভাবক কিংবা পরিবেশ আন্দোলনের ক্ষেত্রে যে ব্যক্তিটির নাম সবার আগে চলে আসবে তিনি হলেন সোনম ওয়াংচুক। এবার সোনম ওয়াংচুককে দেখা গেল ভিন্ন এক ভূমিকায়, ভারতের রাজনীতিতেও সক্রিয় ভূমিকায়। জানান দিলেন জনপ্রিয় ব্যক্তিত্ব। শুধু জানান দিয়ে ক্ষান্ত হলেন না, এবার দিলেন বড় সড় এক ঘোষণাও। তিনি এবার সরাসরি ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের ডাক দিয়েছেন। ওয়াংচুক তবে বিদ্রোহের ঘোষণা করলেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সাম্প্রতিক সময়ে ভারতের শিক্ষা সংস্কার উদ্ভাবন কিংবা পরিবেশ আন্দোলনের ক্ষেত্রে যে ব্যক্তিটির নাম সবার আগে চলে আসবে তিনি হলেন সোনম ওয়াংচুক। এবার সোনম ওয়াংচুককে দেখা গেল ভিন্ন এক ভূমিকায়। ভারতের রাজনীতিতেও সক্রিয় ভূমিকার জানান দিলেন জনপ্রিয় এই ব্যক্তিত্ব। শুধু জানান দিয়ে ক্ষান্ত হলেন না, এবার দিলেন বড়সড় এক ঘোষণাও। তিনি এবার সরাসরি ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের ডাক দিয়েছেন। ওয়াংচুককে তবে বিদ্রোহ ঘোষণা করলেন। বিষয়টি অদ্ভুত মনে হলেও সত্যি। জনপ্রিয় ব্যক্তিত্ব সোনম ওয়াংচুক এবার সরাসরি ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনেরই ডাক দিয়েছেন। ভারতের স্বাধীনতা দিবসকে সামনে রেখে এক ভিডিও বার্তায় এই ডাক দেন তিনি। তবে এটি কোনো সহিংস আন্দোলন কিংবা বিদ্রোহের মাধ্যমে সরকার পরিবর্তনের ঘোষণা নয়। সম্পূর্ণ অহিংস ও শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তন এবং দেশকে আরো নতুন উচ্চতায় নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে তুলে ধরে এই খবর। সোনম ওয়াংচুক মনে করেন ভারতকে 2047 সালের মধ্যে উন্নত ও মর্যাদাপূর্ণ দেশে পরিণত করতে হলে রাজনৈতিক নেতৃত্ব এবং নির্বাচনের পদ্ধতিতে মৌলিক পরিবর্তন আনা প্রয়োজন। ভারতের ভবিষ্যৎ গড়ার জন্য নেতৃত্ব ও নির্বাচনের পদ্ধতি পরিবর্তনের উপর জোর দিয়ে এক শান্তিপূর্ণ বিপ্লবের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন সোনম ওয়াংচুক। ভিডিও বার্তাটিতে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনেরও ইঙ্গিত দেন ওয়াংচুক। দেশের পরিবর্তন ও উন্নতির উপায় বের করতে ভারতের সেরা বুদ্ধিজীবী ও নাগরিকদের সাথে পরামর্শ করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ওয়াংচুক জানান, কেবল বুদ্ধিজীবী নয় বরং চরিত্রবান, স্বার্থহীন ও নির্ভীক নারী পুরুষদের তিনি এক ছাদের নিচে আনতে চান। এই লক্ষ্যে তিনি ভারতের বিভিন্ন রাজ্য ও শহর ভ্রমণ করে সরাসরি জনগণের মতামত সংগ্রহ করার পরিকল্পনার কথা জানান। ওয়াংচুক বলেন, দূরবর্তী লাদাখে বসে তারা কে কোথায় আছেন তা আমার পক্ষে জানা সম্ভব নয়। তাই স্বাধীনতা দিবসের উপহার হিসেবে আপনারা নিজ নিজ অঞ্চল থেকে অন্তত একজন এমন ব্যক্তির নাম প্রস্তাব করে আমাকে সাহায্য করতে পারেন। ওয়াংচুক জানান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোর মাথাপিছু জিডিপি 50 বছর আগেও ভারতের পিছনে কিংবা সমপর্যায়ে ছিল। তবে দেশগুলো এখন ভারতকে ছাড়িয়ে অনেক দূর এগিয়ে গেছে বলেও উল্লেখ করেন তিনি। তিনি সতর্ক করে বলেন, বর্তমান ধারা অব্যাহত থাকলে 2047 সালের স্বাধীনতার শতবর্ষে ভারত উন্নত দেশ হতে পারবে না। তাই ভারতকে উন্নত রাষ্ট্রে পরিণত হতে হলে ব্যাপক পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে। এছাড়াও গত 2 মাসে পরিবর্তন চেয়ে আন্দোলন ও প্রতিবাদ করা শিক্ষার্থীদেরকেও অভিনন্দন জানান ওয়াংচুক। তবে পরিবর্তন এলেও খুব একটা অলৌকিক কিছু ঘটবে না বলেও মন্তব্য করেন তিনি। কুষ্টিয়ার কুমারখালীতে বালুবাহী লাটা হাম্বা গাড়ি পদ্মা নদীতে উল্টে 4 শিশু পানিতে পড়ে যায়। শুক্রবার সকাল 10টার দিকে শিলাইদহ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। চালক জাকির হোসেন পানিতে নেমে ওমর ফারুক, আব্দুল আহাদ ও জিহাদ এই 3 শিশুকে জীবিত উদ্ধার করে। তবে মনসুর প্রামাণিকের ছেলে আলিফ এখনও নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে। খুলনা থেকে ডুবুরি দল রওনা হয়েছে। তারা পৌঁছালে যৌথভাবে উদ্ধার অভিযান চালানো হবে বলে জানিয়েছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে 198 পিস ইয়াবা ট্যাবলেট সহ 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে থানা পুলিশ। শুক্রবার ভোরে 3:30টার দিকে উপজেলার মুগরা ইউনিয়নের ধরখার সিএনজি স্ট্যান্ডের 3 রাস্তার মোড়ে আলামিন স্টোরের সামনে
অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায় অভিযানে তাদের কাছ থেকে 198 পিস ইয়াবা ট্যাবলেট ও একটি পুরনো নাম্বারবিহীন লাল কার্ডের রঙের মোটরসাইকেল জব্দ করা হয়। আখাউড়া থানার ওসি মোহাম্মদ জাবেদুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। আটককৃত দুজনকেই একই দিনে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। দর্শক, সংবাদ শেষ করব, যাওয়ার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরও একবার। ইরানের নতুন হুঁশিয়ারি, এবার কি নিশানায় যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড? আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডারের বার্তায় বাড়ল বিশ্বজুড়ে উদ্বেগ। ইরানের সামরিক কৌশলে বড় পরিবর্তন, এবার শত্রুর ভূখণ্ডে হামলার প্রস্তুতি। আইআরজিসি জেনারেলের হুঁশিয়ারি, সুযোগ পেলেই সরাসরি আঘাত। ন্যাটো সম্মেলন শেষে ট্রাম্পের গোপন যাত্রা, আঙ্কারা থেকে ফেরার পথে রহস্য, কড়া নিরাপত্তার আড়ালে কি ঘটেছিল? চাঞ্চল্য বাড়ছে আন্তর্জাতিক অঙ্গনে। ধ্বংসস্তূপ থেকেও অপ্রতিরোধ্য ইরান, 75% ক্ষেপণাস্ত্র ড্রোন সক্ষমতা অক্ষত রাখার দাবি। আমেরিকাকে কড়া হুঁশিয়ারি তেহরানের, লড়াই এখনো শেষ হয়নি। হরমুজ প্রণালীতে ফের উত্তেজনা, হামলার শিকার আমিরাতের 2 তেল ট্যাঙ্কার। যুক্তরাষ্ট্রের মিত্র আবুধাবির জ্বালানি খাতে বড় আঘাত, বাড়ছে নতুন শঙ্কা।